গল্পস্বল্পে আপনাকে স্বাগত। আজ আপনি শুনতে চলেছেন শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা কিংবদন্তি সৃষ্টি বিরাজ বউ। সতর্কীকরণ: গল্পটি শ্রোতাদের কাছে সহজবোধ্য করার জন্য লেখাটিকে সাধু থেকে চলিত ভাষায় রূপান্তরিত করা হয়েছে। কোনোভাবেই তার লেখককে অসম্মান করা বা মূল গল্পকে বিকৃত করা চ্যানেল গল্পস্বল্পের উদ্দেশ্য নয়। যদি কারো ব্যক্তিগত আবেগে আঘাত লাগে তার জন্য চ্যানেল আন্তরিকভাবে দুঃখিত। ধন্যবাদ। বছর 3 পরের কথা। মাস 2 হলো হরিমতির বিয়ে হয়েছে। ছোট ভাই পীতাম্বর এক বাটাতে থেকেও পৃথগান্য হয়েছে। বাইরের চণ্ডীমণ্ডপের বারান্দার সন্ধ্যায় ছায়া ঢলে পড়েছে। নীলাম্বর সেখানে একটা ছেঁড়া মাদুরের ওপর চুপ করে বসেছিল। বিরাজ নিঃশব্দে তাঁর পাশে এসে দাঁড়ালো। নীলাম্বর আনমনে চেয়ে দেখে বলল, হঠাৎ বাইরে যে? বিরাজ একধারে ঘুঁটি মেরে বসল। একটা কথা জিজ্ঞেস করতে এসেছি। কি? কি খেলে মরণ হয় বলে দিতে পারো? নীলাম্বর ঠাঁই বসে রইল। বিরাজ আবার বলল, হয় বলে দাও, না হয় আমাকে খুলে বলো। কেন এমন রোজ রোজ শুকিয়ে যাচ্ছ? শুকিয়ে যাচ্ছি? তা কে বললে? হ্যাঁ গো, কেউ বলে দেবে তবে আমি জানবো। এ কি সত্যি তোমার মনের কথা? না রে, তা নয়, তবে তোর নাকি বড় ভুল হয়, তাই জিজ্ঞেস করছি। এ কি আর কেউ বলেছে, না নিজেই ঠিক করেছিস? বিরাজ এ প্রশ্নের কোনো উত্তর দেওয়ার প্রয়োজন বিবেচনা করল না। বলল, কত বললুম তোমাকে, পুঁটির আমার অমন জায়গায় বিয়ে দিও না। কিছুতেই কথা শুনলে না। নগদ যা ছিল গেল, আমার গায়ের গয়নাগুলো গেল, যদু মোড়লের দরুন ডাঙাটা বাঁধা পড়ল। 2খানা বাগান বিক্রি করলে, তার উপরে 200 নজম্মা। বলো আমাকে, কি করে তুমি জামাইয়ের পড়ার খরচ মাসে মাসে জোগাবে? একটা কিছু হলেই পুঁটিকে খোটা সইতে হবে। সে আমার অভিমানী মেয়ে, কিছুতেই তোমার নিন্দে শুনতে পারবে না। শেষে কি হতে কি হবে ভগবান জানেন। কেন তুমি এমন কাজ করলে? নীলাম্বর মৌন হয়ে গেল। বিরাজ বলল, তাছাড়া পুঁটির ভালো করতে গিয়ে দিনরাত ভেবে ভেবে যে শেষে তুমি আমার অমন সর্বনাশ করবে, তা হবে না। তার চেয়ে এক কাজ করো, 2-5 বিঘে জমি বিক্রি করে 5 টাকা জোগাড় করে গলায় কাপড় দিয়ে জামাইয়ের বাপকে বলোগে, এই নিয়ে আমাদের রেহাই দিন মশাই। আমরা গরিব, আর পারবো না। এতে ভালো মন্দ পুঁটির অদৃষ্টে যা হয় হোক। নীলাম্বর তেমনই অনড়। বিরাজ মুখপানে চেয়ে বলল, পারবে না বলতে? পারি, কিন্তু সবই যদি বিক্রি করে ফেলি বিরাজ, আমাদের হবে কি? হবে আবার কি? বিষয় বাধা দিয়ে মহাজনের সুদ আর মুখ নাড়া সহ্য করাচ্ছে, এ ঢের ভালো। আমার একটা ছেলে পিলে নেই যে তার জন্য ভাবনা। আমরা 2টো প্রাণী, যেমন করে হোক চলে যাবে। নিতান্ত না চলে, তুমি বৈষ্ণব ঠাকুর তো আছোই, আমি না হয় বৈষ্ণবী হয়ে পড়বো, দুজনে বৃন্দাবন করে বেড়াবো। নীলাম্বর একটুখানি হাসল। তুই কি মন্দিরা বাজাবি? বাজাবো। নেহাত না পারি, তোমার ঝুলি বয়ে বেড়াতে পারবো তো। তোমার মুখে কৃষ্ণ নাম শুনে পশু পক্ষী স্থির হয়ে দাঁড়াবে। আমাদের 2টো প্রাণীর খাওয়া চলবে না। চলো, অন্ধকারে তোমার মুখ দেখতে পাচ্ছি না। ঘরে এসে বিরাজ স্বামীর মুখের কাছে প্রদীপ তুলে ধরে খানিকক্ষণ নিঃশব্দে চেয়ে থেকে হাসি গোপন করে বলল, না, সাহস হয় না। এমন বৈষ্ণবটিকে আর 5 জন বৈষ্ণবীর সামনে প্রাণ ধরে বার করতে পারবো না। তার যেখানে শুকিয়ে মরি সে ভালো। নীলাম্বর হেসে উঠল, বলল, ওরে, সেখানে শুধু বৈষ্ণবীরাই থাকে না, বৈষ্ণবরাও থাকে। তা থাক, 1 2 কেন, হাজার হাজার লক্ষ লক্ষ থাক। আচ্ছা শুনি সংসারে সতী অসতী 2ই আছে। অসতী মেয়ে মানুষে কখনো চোখে দেখিনি। আমার বড় দেখতে স্বাদ হয়। তারা ঠিক কী রকম? ঠিক আমাদের মতো, না আর অন্য কোনো রকম? তারা কি করে, কি ভাবে, কি খায়, কেমন করে শুয়ে ঘুমায়, সব আমার দেখতে ইচ্ছা করে। আচ্ছা তুমি দেখেছো? দেখেছি।
দেখেছো? আচ্ছা, এই আমি যেমন করে বসে কথা বলছি, তারা কি এমনি করে বসে যার তার সাথে কথা বলে? তা বলতে পারি নে, আমি ততটা দেখিনি। বিরাজ ক্ষণকাল নির্নিমেষ চোখে স্বামীর মুখের দিকে চেয়ে থাকল। হঠাৎ কি ভেবে সর্বাঙ্গে কাঁটা দিয়ে তার সর্বশরীর যেন বারবার শিউরে উঠল। নীলাম্বর দেখতে পেয়ে বলল, ও কি রে? দুগ্গা দুগ্গা, সন্ধেবেলা কি কথা উঠে পড়লো? কই, সন্ধে করলে না? এই উঠি। হ্যাঁ যাও, হাত পা ধুয়ে এসো, আমি ঘরে আসন পেতে ঠাই করে দিচ্ছি। দিন 5-6 পরে রাত্রি 10টা নাগাদ নীলাম্বর বিছানায় শুয়ে চোখ বুজে গুড়গুড়ির নল মুখে দিয়ে ধূমপান করছিল। বিরাজ সমস্ত কাজকর্ম সেরে সবার পূর্বে মেঝে বসে নিজের জন্য খুব বড় করে একটা পান সাজতে সাজতে হঠাৎ বলে উঠল, আচ্ছা, শাস্ত্রের কথা কি সমস্ত সত্যি? নীলাম্বর নলটা একপাশে রেখে স্ত্রীর দিকে মুখ ফিরিয়ে বলল, আচ্ছা, শাস্ত্রের কথা সত্যি নয় তো কি মিথ্যে? না, মিথ্যে বলছি নে, কিন্তু সেকালের মতো একালেও কি সব ফলে? আমি পণ্ডিত নই বিরাজ, সব কথা জানি নে, কিন্তু আমার মনে হয় যা সত্যি তা সেকালেও সত্যি, একালেও সত্যি। আচ্ছা, মনে করো সাবিত্রী সত্যবানের কথা, মরা স্বামীকে সে জমের হাত থেকে ফিরিয়ে এনেছিল, এ কি সত্যি হতে পারে? তুই কি তার মতো সতী নাকি? তারা হলেন দেবতা। বিরাজ পানের বাটাটা একপাশে সরিয়ে দিয়ে বলল, বলেনি বা দেবতা, সতীত্বে আমি বা তার চেয়ে কম কিসে? আমার মতো সতী সংসারে থাকতে পারে, কিন্তু মনে জ্ঞানে আমার চেয়ে বড় সতী আর কেউ আছে এই কথা মানি নেই। আমি কারো চেয়ে এক তিল কম নই, তা সে সাবিত্রী হন আর যেই হন। নীলাম্বর জবাব দিল না, তার মুখপানে নিঃশব্দে চেয়ে রইল। বিরাজ প্রদীপ সম্মুখে এনে পান সাজছিল। তার মুখের ওপর সমস্ত আলোটাই পড়ছিল। সেই আলোতে নীলাম্বর স্পষ্ট দেখতে পেল কি একরকমের আশ্চর্য দ্যুতি বিরাজের চোখ ঠিকরে বেরোচ্ছে। নীলাম্বর কতকটা ভয় ভয়েই বলল, তাহলে তুমিও পারবে বোধ হয়। বিরাজ উঠে এসে হেঁট হয়ে স্বামীর 2 পায়ে মাথা ঠেকিয়ে পায়ের কাছে বসে পড়ে বলল, এই আশীর্বাদ করো, যদি জ্ঞান হওয়া পর্যন্ত এই দুটি ছাড়া সংসারে আর কিছু না জেনে থাকি, যদি যথার্থ সতী হই, তবে যেন অসময় তার মতোই তোমাকে ফিরিয়ে আনতে পারি। তারপরে এই পায়ে মাথা রেখে যেন মরি, যেন এই সিঁদুর এ নোয়া নিয়েই চিতে শুতে পারি। নীলাম্বর ব্যস্ত হয়ে উঠে বসে বলল, বিরাজ, কি হয়েছে রে আজ? বিরাজের 2 চোখে জল টলটল করছিল। তা সত্ত্বেও তার ঠোঁটের কোণায় অতি মৃদু অতি মধুর হাসি ফুটে উঠল। বলল, আর একদিন শোনো, আজ নয়, আজ শুধু আশীর্বাদ করো, মরণকালে যেন এই 2 পায়ের ধুলোই পাই, যেন তোমার কোলে মাথা রেখে তোমার মুখের পানে চেয়ে মরতে পারি। সে আর বলতে পারল না। এইবার তার স্বর রুদ্ধ হয়ে গেল। নীলাম্বর ভয় পেয়ে তাকে জোর করে বুকের কাছে টেনে নিয়ে বলল, কি হয়েছে আজ? কেউ কিছু বলেছে কি? বিরাজ স্বামীর বুকে মুখ রেখে নিঃশব্দে কাঁদতে লাগল। জবাব দিল না। নীলাম্বর পুনরায় বলল, কোনোদিনও তুই এমন করিসনি বিরাজ, কি হয়েছে বল? বিরাজ গোপনে চোখ মুছল, কিন্তু মুখ তুলল না। মৃদুকণ্ঠে বলল, আর একদিন শোনো। নীলাম্বর আর পিড়াপিড়ি করল না। তেমনভাবেই বসে থেকে তার চুলের মধ্যে ধীরে ধীরে অঙ্গুলি চালনা করে নিঃশব্দে সান্ত্বনা দিতে লাগল। সে ক্ষমতার অতিরিক্ত খরচপত্র করে ভগিনীর বিয়ে দিয়ে কিছুটা দেনার দায় জড়িয়ে পড়েছিল। সংসারে আর পূর্বের সচ্ছলতা ছিল না। তার উপর 2 বছর আজন্মা, গোলায় ধান নেই, পুকুরে জল নেই, মাছ নেই, কলা বাগান শুকিয়ে উঠেছে, লেবু বাগানের কাঁচা লেবু ঝরে পড়ছে। তার উপর উত্তমর্ণেরা আসা যাওয়া শুরু করেছিল এবং পুঁটির শ্বশুরও ছেলের পড়ানোর খরচের জন্য মিঠে করা চিঠি পাঠিয়েছিলেন। এত কথা বিরাজ জানত না। অনেক অপ্রীতিকর সংবাদই নীলাম্বর প্রাণপণে গোপন করে রেখেছিল। এখন সে উদ্বিগ্ন হয়ে ভাবতে লাগলো, বুঝি এই সমস্ত কথাই কেউ বিরাজকে শুনিয়ে গেছে।
সহসা বিরাজ মুখ তুলে ঈষৎ হাসল, বলল, একটি কথা জিজ্ঞেস করব, সত্যি জবাব দেবে? কি কথা? বিরাজের সমস্ত সৌন্দর্যের বড় সৌন্দর্য ছিল তার মুখের হাসি। সে সেই হাসি আর একবার হেসে মুখপানে চেয়ে বলল, আচ্ছা, আমি কালো কুৎসিত নই তো? ওই না তো। যদি কালো কুৎসিত হতুম তাহলে আমাকে কি করে এত ভালোবাসতে? এই অদ্ভুত প্রশ্ন শুনে যদিও সে কিছু বিস্মিত হলো, তাও একটা গুরুতর ভার তার বুকের ওপর থেকে যেন সহসা গড়িয়ে পড়ে গেল। সে খুশি হয়ে বলল, ছেলেবেলা থেকে একটি পরমা সুন্দরীকেই ভালোবেসে এসেছি। কি করে বলবো এখন সে কালো কুৎসিত হলে কি করতুম? বিরাজ দুই বাহু দ্বারা নীলাম্বরের কণ্ঠ বেষ্টন করে আরও সন্নিকটে মুখ নিয়ে এসে বলল, আমি বলবো? তাহলেও তুমি আমাকে এমনই ভালোবাসতে। তথাপি নীলাম্বর নিঃশব্দে চেয়ে রইল। বিরাজ বলল, তুমি ভাবছ কি করে জানলুম না? ঠিক তাই ভাবছি, কি করে জানলে? বিরাজ গলা ছড়িয়ে দিয়ে বুকের একধারে মাথা রেখে শুয়ে পড়ে উপর দিকে চেয়ে চুপি চুপি বলল, আমার মন বলে দেয়, আমি তোমাকে যত চিনি তুমি নিজেও নিজেকে তত চেনো না। তাই জানি আমাকে তুমি এমনই ভালোবাসতে। যা অন্যায়, যাতে পাপ হয় এমন কাজ তুমি কখনো করতে পারো না। স্ত্রীকে ভালো না বাসা অন্যায়, তাই আমি জানি যদি আমি কানাখোড়াও হতো তবুও তোমার কাছে এমন আদরই পেতুম। নীলাম্বর জবাব দিল না। বিরাজ এক মুহূর্ত স্থির থেকে সহসা হাত বাড়িয়ে আন্দাজ করে চোখের কোণে আঙুল দিয়ে বলল, জল কেন? জানলে কি করে? ভুলে যাও কেন যে আমার 9 বছর বয়সে বিয়ে হয়েছে? ভুলে যাও কেন যে তোমাকে পেয়ে তবে তোমাকে পেয়েছি? নিজের গায়ে হাত দিয়েও কি টের পাও না যে আমি ওই সঙ্গে মিশে আছি? নীলাম্বর কথা বলল না। আবার তার নির্মিলিত চোখের দুই কোণ বেয়ে ফোঁটা ফোঁটা জল ঝরে পড়তে লাগল। বিরাজ উঠে বসে আঁচল দিয়ে চোখের জল মুছে দিয়ে গাঢ় স্বরে বলল, ভেবো না, মা মরণকালে তোমার আমার হাতে পুটিকে দিয়ে গিয়েছেন। সেই পুটির ভালো হবে বলে যা ভালো বুঝেছ তাই করেছ। স্বর্গে থেকে মা আমাদের আশীর্বাদ করবেন। এখন তুমি শুধু সুস্থ হও, ঋণমুক্ত হও। যদি সর্বস্ব চায় তাও যাক। তুই জানিস না বিরাজ আমি কি করেছি? আমি তোর সব জানি আমি। বিরাজ বলতে দিল না, মুখে হাত চাপা দিয়ে বলে উঠল, আর জানি না জানি ভেবে ভেবে তোমাকে আমি রোগা হতে দিতে পারবো না, সেটা নিশ্চিত জানি। না, সে হবে না। যার যা পাওনা দিয়ে দাও, দিয়ে নিশ্চিন্ত হও। তার ওপরে মাথার ওপর ভগবান আছেন, পায়ের নিচে আমি আছি। নীলাম্বর দীর্ঘ নিঃশ্বাস ফেলে চুপ করে রইল। আরও 6 মাস অতীত হয়ে গেল। হরিমতির বিয়ের পূর্বেই ছোট ভাই বিষয় সম্পত্তি ভাগ করে নিয়েছিল। নীলাম্বরের নিজের ভাগে যা পড়েছিল তার কিয়দংশ সেই সময় বাধা দিয়ে অর্থ সংগ্রহ করতে হয়েছিল বলা বাহুল্য। পীতাম্বর এক কপর্দক দিয়েও সাহায্য করেনি। অবশিষ্ট জমিজমা যা ছিল তার একটির পর একটি বন্ধক দিয়ে নীলাম্বর বিয়ের শর্ত পালন করে ভগিনীপতির পড়ার খরচ জোগাতে লাগলো এবং সংসার চালাতে লাগলো। এইভাবে দিন দিন নিজেকে সে ক্রমাগত শক্ত করে জড়িয়ে ফেলতে লাগলো। কিন্তু মমতাবশে কোনো মতেই পৈতৃক সম্পত্তি একেবারে বিক্রয় করে ফেলতে পারল না। আজ বিকেলে ও পাড়ার ভোলানাথ মুখুজ্জে এসে বাকি সুদের জন্য কয়েকটা কথা কড়া করেই বলে গিয়েছিল। আড়ালে দাঁড়িয়ে বিরাজ তা সমস্তই শুনল। নীলাম্বর ঘরে আসতেই সে রান্নাঘর থেকে নিঃশব্দে সম্মুখে এসে দাঁড়াল। তার মুখের দিকে চেয়ে নীলাম্বর মনে মনে প্রমাদ গুনল। কষ্টতে অপমানে বিরাজের বুকের ভিতরটা হু হু করে উঠেছিল। কিছুটা ভাব সংযত করে সে হাত দিয়ে খাট দেখিয়ে দিয়ে প্রশান্ত অথচ গম্ভীর কণ্ঠে বলল, এখানে বসো। নীলাম্বর শয্যার ওপর বসতেই সে নিচে পায়ের কাছে বসে পড়ে বলল, হয় আমাকে ঋণমুক্ত করো,
না হয় তোমার পা ছুঁয়ে আমি দিব্যি করব। নীলাম্বর বুঝল সে সমস্তটাই আড়ি পেতে শুনেছে, তাই অত্যন্ত ভয় পেয়ে তৎক্ষণাৎ ঝুঁকে পড়ে তার মুখে হাত চাপা দিয়ে তাকে জোর করে টেনে তুলে পাশে বসিয়ে স্নিগ্ধ কণ্ঠে বলল, ছি বিরাজ, এত সামান্যতে আত্মহারা হোস নে। বিরাজ মুখের ওপর থেকে তার হাতটা সরিয়ে দিয়ে বলল, এতেও মানুষ যদি আত্মহারা না হয় তবে কিসে হয় বলো শুনি? নীলাম্বর কি জবাব দিবে হঠাৎ খুঁজে পেল না, চুপ করে বসে রইল। বিরাজ বলল, চুপ করে রইলে কেন? জবাব দাও। জবাব দেওয়ার মতো কিছুই নেই বিরাজ, কিন্তু না, কিন্তুতে হবে না। আমার বাড়িতে দাঁড়িয়ে লোকে তোমাকে অপমান করে যাবে, কানে শুনে সহ্য করে থাকবো, এ ভরসা মনে ঠাঁই দিও না। হয় তার উপায় করো, না হয় আমি আত্মঘাতী হব। একদিনেই কি উপায় করব বিরাজ? বেশ, দুদিন পরে কি উপায় করবে তাই আমাকে বুঝিয়ে বলো। নীলাম্বর পুনরায় মৌন হয়ে রইল। বিরাজ বলল, একটা অসম্ভব আশা করে নিয়ে নিজেকে ভুল বুঝিও না। আমার সর্বনাশ করো না। যত দিন যাবে ততই বেশি জড়িয়ে পড়বে। দোহাই তোমার, আমি ভিক্ষে চাইছি, তোমার দুটি পায়ে ধরছি। এই বেলা যা হয় একটা পথ করো। বলতে বলতে তার অশ্রু ভারে কণ্ঠরুদ্ধ হয়ে আসলো। ভুলু মুখুজ্জের কথাগুলো তার বুকের ভিতর ক্রমেই শুল হানতে লাগলো। নীলাম্বর হাত দিয়ে তার চোখ মুছে দিয়ে ধীরে ধীরে বলল, অধীর হলে কি হবে বিরাজ? একটা বছর যদি 16 আনা ফসল পাই, 12 আনা বিষয় উদ্ধার করে নিতে পারবো, কিন্তু বিক্রি করে ফেললে আর তো হবে না সেটা। ভেবে দেখো। দেখেছি, আসছে বছরেই যে 16 আনা ফসল পাবে তারই ঠিকানা কি? তার ওপর সুদ আছে, লোকের গঞ্জনা আছে। আমি সব দুঃখ সইতে পারি, কিন্তু তোমার অপমান তো সইতে পারি নে। নীলাম্বর নিজে তা বেশ জানত, তাই কথা কইতে পারল না। বিরাজ পুনশ্চ বলল, শুধু এই কি আমার সমস্ত দুঃখ? দিবারাত্রি চিন্তায় চিন্তায় তুমি আমার চোখের সামনে শুকিয়ে উঠছো, এমন সোনার মূর্তিখানা কালি হয়ে যাচ্ছে। আচ্ছা, আমার গা ছুঁয়ে তুমিই বলো, এও সহ্য করবার মতো ক্ষমতা কি আমার আছে? আর কতদিন যোগিনের পড়ার খরচ জোগাতে হবে? আরও একটা বছর, তাহলেই সে ডাক্তার হতে পারবে। বিরাজ এক মুহূর্ত স্থির থেকে বলল, পুটিকে মানুষ করেছি, সে আমার রাজরানী হোক, কিন্তু সে হতে আমার এত দুঃখ ঘটবে জানলে ছোটবেলায় তাকে নদীতে ভাসিয়ে দিতুম, এমন করে নিজের মাথায় বাজ আনতুম না। হা ভগবান, বড় লোক তারা, কোনো কষ্ট কোনো অভাব নেই, তবুও চোখের মতো আমার রক্ত শুষে নিতে তাদের এতটুকু তো আমার হচ্ছে না। এই বলে একটা সুগভীর নিঃশ্বাস ফেলে স্তব্ধ হয়ে বসে রইল। বহুক্ষণ নিস্তব্ধে কাটার পর বিরাজ মুখ তুলে আস্তে আস্তে বলল, চারিদিকে অভাব, চারিদিকে আকাল, গরিব দুঃখীরা তো এরই মধ্যে কেউ উপোস, কেউ একবেলা খেতে শুরু করেছে। এমন দুঃসময়েও আমরা পরের ছেলে মানুষ করব কেন? পুটির শ্বশুরের অভাব নেই, সে বড় লোক, সে যদি নিজের ছেলেকে পড়াতে না পারে আমরা পড়াবো কেন? যা হয়েছে তা হয়েছে, তুমি আর ধার করতে পাবে না। সব বুঝি বিরাজ, কিন্তু শালগ্রাম সম্মুখে রেখে যে শপথ করেছি সেটার কি হবে? কিচ্ছু হবে না। শালগ্রাম যদি সত্যকার দেবতা হন, তিনি আমার কষ্ট বুঝবেন, আর আমি তো তোমারই অর্ধেক। যদি এতে কিছু পাপ হয় তবে তা আমি আমার নিজের মাথায় নিয়ে জন্ম জন্মান্তর নরকে ডুবে থাকব। তোমার কিছু ভয় নেই, তুমি আর ঋণ করো না, দোহাই তোমার। নীলাম্বর কাতর দৃষ্টিতে একবার স্ত্রীর মুখের দিকে চেয়ে পরক্ষণেই নিরুপায়ের মতো মাথা হেঁট করে বসে রইল। ধর্মপ্রাণ স্বামীর অন্তরে নিদারুণ দুঃখের লেশমাত্র তার অগোচর ছিল না, কিন্তু সে আর সইতে পারছিল না। যথার্থই স্বামী তার সর্বস্ব ছিল, কিন্তু সেই স্বামীর অহর্নিশ চিন্তাক্লিষ্ট শুষ্ক অবসন্ন মুখের দিকে চেয়ে তার বুক ফেটে খান খান হয়ে যাচ্ছিল। এতক্ষণ কোনো মতে কান্না চেপে কথা বলছিল সে, এবার আর পারল না। সবেগে স্বামীর বুকের মধ্যে মুখ গুঁজে ফুঁপিয়ে কেঁদে উঠল।
নীলাম্বর তার দক্ষিণ হাত বিরাজের মাথার ওপর রেখে নির্বাক নিশ্চল হয়ে বসে রইল। বহুক্ষণ কান্নার পর তার দুঃখের অসহ তীব্রতা মন্দীভূত হয়ে আসলে সে তেমনই মুখ লুকিয়ে কাঁদতে কাঁদতে বলল, ছোটবেলা থেকে যত দূর আমার মনে পড়ে, কোনো দিন তোমার মুখ শুকনো দেখিনি, কোনো দিন তোমায় মুখ বার করতে দেখিনি। এখন তোমার পানে চাইলেই আমার বুকের মধ্যে রাবণের চিতা জ্বলতে থাকে। তুমি নিজের পানে না চাও, আমার দিকে একবার চেয়ে দেখো। সত্যই কি শেষকালে আমার পথের ভিখারিনী করবেন? সে কি তুমি সইতে পারবে? নীলাম্বর তথাপিও কোনো উত্তর দিতে পারল না। অন্যমনস্কের মতো তার চুলগুলি নিয়ে ধীরে ধীরে নাড়তে লাগল। এমন সময় দোরের বাইরে পুরনো ঝি সুন্দরীর ডাক শোনা গেল। বৌমা, উনুন জেলে দেব কি? বিরাজ ধড়মড় করে উঠে বসে আঁচলে চোখ মুছে বাইরে এসে দাঁড়াল। অস্পষ্ট স্বরে সে বলল, দে, তোদের জন্য রাঁধতে হবে, আমি আর কিছু খাবো না। তুমি কি মা, তবে রাত্রিরে খাওয়া একেবারে ছেড়ে দিলে? না খেয়ে খেয়ে যে একেবারে আধখানি হয়ে গেলে। বিরাজ তার হাত ধরে টেনে রান্নাঘরের দিকে নিয়ে গেল। জ্বলন্ত উনুনের আলো বিরাজের মুখের উপর পড়ছিল। অদূরে বসে সুন্দরী হাঁ করে সেই দিকেই চেয়েছিল। হঠাৎ বলল, সত্যি কথা মা, তোমার মতো রূপ আমি মানুষের কখনো দেখিনি। এত রূপ রাজারাজরাদের ঘরেও নেই। তুই রাজরাজরাদের ঘরের খবর রাখিস নাকি? রাজারাজরাদের ঘরের খবর রাখি বই কি মা, না হলে সেদিন থেকে যাটা বেটা করতুম। সুন্দরীর বয়স 35-36। রূপসী বলে তারও একসময় খ্যাতি ছিল। সে খ্যাতিবোধ করি আজও সম্পূর্ণ বিলিয়ে যায়নি। সে বলতো কবে তার বিয়ে হয়েছিল, কবে বিধবা হয়েছিল, কিছুই মনে পড়ে না, কিন্তু শতবার সৌভাগ্য থেকে একেবারে বঞ্চিতও হয়নি কখনো। তাদের গ্রাম কৃষ্ণপুরে এই সুখ্যাতিও তার ছিল। এবার বিরাজ রীতিমতো রাগ করল, বলল, তুই যখন তখন এই কথাই বলিস কেন সুন্দরী? তাদের যা খুশি বলেছে, তাতে তুই বা ঝাঁটাপেটা করবি কেন? আর আমাকেই বা না হোক কথা শোনাবি কেন? উনি রাগী মানুষ, শুনলে কি বলবেন বলতো? বাবু শুনবেন কেন মা? এও কি একটা কথার মতো কথা? কথার মতো কথা নয়, সে কথা কি তুই আমায় বুঝিয়ে বলবি? তাছাড়া যা হয়ে চুকে বুকে শেষ হয়ে গেছে, সে কথা তোলারই বা দরকার কি? সুন্দরী খপ করে বলল, কোথায় চুকে বুকে শেষ হয়েছে মা? কাল যে আমাকে ডেকে নিয়ে গিয়ে। তুই গেলি কেন? তুই আমার কাছে চাকরি করবি আর যে ডাকবে তার কাছে ছুটে যাবি? তুই নিজেই না বললি সেদিন তারা সব কলকাতায় চলে গেছে? সত্যি কথাই বলেছিলাম মা, মাস দুই তারা চলে গিয়েছিলেন, আবার দেখছি সব এসেছেন। আর যাবার কথা যদি বললে মা, পিয়াদা ডাকতে এলে না বলি কি করে? তারা এমন লোকের জমিদার, আমরা দুঃখী প্রজা, হুকুম অমান্য করি কি ভরসায়? বিরাজ ক্ষণকাল চেয়ে থেকে বলল, তারাই মূল্যকে জমিদার নাকি? হ্যাঁ মা, এই মহলটা তারাই কিনেছেন, বাবু তাবু খাটিয়ে আছেন। তা সত্যি মা, রাজপুত্র রাজপুত্র কিবা মুখ চোখে। থাম থাম, চুপ কর, ওসব কথা তোকে জিজ্ঞেস করিনি। কি তোকে বললে তাই বল। কি কথা আর হবে মা, কেবল তোমারই কথা। হ্যাঁ? বিরাজ এই বলে চুপ করে রইল। এইবার কথাটা বুঝিয়ে বলি। বছর 2 পূর্বে এই মহলটা কলকাতার এক জমিদারের হস্তগত হয়। তার ছোট ছেলে রাজেন্দ্র কুমার অতিশয় অসচ্চরিত্র এবং দুর্দান্ত। পিতা তাকে কাজকর্মে কতকটা শিক্ষিত ও সংযত করতে এবং বিশেষ করে কলকাতা হতে বহিষ্কৃত করবার অভিপ্রায়েই কাছাকাছি কোনো একটা মহলে প্রেরণ করতে চান। গত বৎসর সে এইখানে আসে। রীতিমতো কাছারি বাটা না থাকায় সে সপ্তগ্রামের পরপারে গ্র্যান্ড ট্যাঙ্ক রোডের ধারে একটা আমবাগানে তাঁবু ফেলে বাস করছিল। এসে অবধি একটি দিনের জন্য সে কাজকর্ম শিখিবার ধার দিয়ে চলে না। পাখি শিকার করতে ভালোবাসত। হুইস্কির ফ্লাস্ক পিঠে বেঁধে বন্দুক ও 4-5টা কুকুর নিয়ে সমস্ত দিন নদীর ধারে
বনে বনে পাখি মেরে বেড়াত। এই অবস্থায় মাস 6 পূর্বে একদিন সন্ধ্যার প্রাক্কালে গোধূলির স্বর্ণাভামপ্ত সিক্ত বসনা বিরাজের ওপর তার নজর পড়ে। বিরাজের এই ঘাটটি চারিদিকের বড় বড় গাছে আবৃত থাকায় কোনো দিক থেকে দেখা যেত না। বিরাজ নিঃসংকোচ চিত্তে স্নান সেরে জলপূর্ণ কলসটা তুলে নিয়ে ওপর দিকে চোখ তুলতেই এই অপরিচিত লোকটির সঙ্গে চোখাচোখি হয়ে যায়। রাজেন্দ্র পাখির সন্ধান করতে করতে এদিকে এসেছিল। অদূরস্থিত সমাধিস্তূপের ওপর দাঁড়িয়ে সে বিরাজকে দেখল। মানুষের এত রূপ হয়? সহসায় কথাটা যেন সে বিশ্বাস করতে পারল না, কিন্তু আর সে চোখ ফেরাতেও পারল না। অপলক দৃষ্টিতে চিত্রার্পিতের ন্যায় সেই অতুল্য অপরিসীম রূপরাশি বিভোর হয়ে দেখতে লাগল। বিরাজ আর্দ্রবসনে কোনো মতে লজ্জা নিবারণ করে দ্রুত পদে প্রস্থান করল। রাজেন্দ্র স্তব্ধ হয়ে আরও কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ধীরে ধীরে চলে গেল। ভাবতে লাগলো সে, কেমন করে এমন সম্ভব হলো? এই অরণ্য পরিবৃত ভদ্রসমাজ পরিত্যক্ত অজ পাড়াগায়ের মধ্যে এত রূপ কেমন করে, কি করে আসলো? এই অদৃষ্টপূর্ব সৌন্দর্যময়ের পরিচয় সে সন্ধান করে সেই রাত্রেই জেনে নিল, এবং সেই অবধি তার এই একমাত্র চিন্তা ব্যতীত আর তার দ্বিতীয় কোনো চিন্তা রইল না। এরপরে আরও দুবার বিরাজের চোখে চোখ পড়েছিল। বিরাজ বাড়িতে এসে সুন্দরীকে ডেকে বলল, যা তো সুন্দরী, ঘাটের ধারে একটা লোক পীরস্থানের ওপর দাঁড়িয়ে আছে, মানা করে দিগে যেন আর কোনোদিন আমাদের বাগানে না ঢোকে। সুন্দরী মানা করতে আসলো, কিন্তু নিকটে এসে হতবুদ্ধি হয়ে গিয়ে বলল, বাবু আপনি? তুমি আমাকে চেনো নাকি? আগে হ্যাঁ বাবু, আপনাকে আর কেনা চেনে? আমি কোথায় থাকি জানো? তার জানি নে। আজ একবার ওখানে আসতে পারো? কেন বাবু? দরকার আছে, একবার যেও। বলে রাজেন্দ্র বন্দুক কাঁধে তুলে নিয়ে চলে গেল। এরপর অনেকবার সুন্দরী গোপনে ও নিভৃতে ওপারের জমিদারি কাছারিতে গিয়েছে। অনেক কথা যা বিরাজের সমক্ষে উত্থাপন করতে তাঁর সাহস হয় না। সুন্দরী নির্বোধ ছিল না, সে বিরাজবউকে চিনত। বাইরে হতে বধূটিকে যতই মধুর এবং কোমল দেখাক না কেন, ভিতরের প্রকৃতি যে তার উগ্র এবং পাথরের মতো কঠিন ছিল, সুন্দরী তা ঠিক জানত। বিরাজের দেহে আরও একটা বস্তু ছিল, সেটার অপরিমেয় সাহস। তা সে মানুষ বলেই হোক আর সাপখোপ ভূতপ্রেতী হোক, ভয় কাকে বলে সে একেবারেই জানত না। সুন্দরী কতকটা সে কারণেও এতদিন তার মুখ খুলতে পারেনি। বিরাজ উনুনের কাঠটা ঠেলে দিয়ে ফিরে চেয়ে বলল, আচ্ছা সুন্দরী, তুই তো অনেকবার সেখানে গিয়েছিস, এসেছিস, অনেক কথাও কয়েছিস, কিন্তু আমাকে তো একটি কথাও বলিসনি। সুন্দরী প্রথমটা কিছু হতবুদ্ধি হয়ে গেল, কিন্তু পরক্ষণেই সামলে নিয়ে বলল, কে তোমাকে বললে মা? আমি অনেক কথা কয়ে এসেছি। কেউ বলেনি, আমি নিজেই জানি। আমার কপালের পেছনে আরও 2 চোখ কান আছে। বলি, কাল ক টাকা বকশিস নিয়ে এলি? 10 টাকা। সুন্দরী বিস্ময়ে অবাক হয়ে গেল। তার মুখের ওপরে একটা পাণ্ডুর ছায়া পড়ল। উনুনের অস্পষ্ট আলোতেও বিরাজ তা দেখল, এবং সে যে কথা খুঁজে পাচ্ছিল না তাও বুঝল। ঈষৎ হেসে বলল, সুন্দরী, তোর বুকের পাটাটা এত বড় হবে না যে তুই আমার কাছে মুখ খুল, কিন্তু কেন মিছে আনাগোনা করে টাকা খেয়ে শেষে বড় লোকের কোপে পড়বি? কাল থেকে বাড়িতে আর ঢুকিস নে। তোর হাতের জল পায়ে ঢালতেও আমার ঘেন্না করে। এতদিন তোর সব কথা জানতুম না, 2 দিন আগে তাও শুনেছি। কিন্তু যা, আঁচলে যে 10 টাকার নোট বাঁধা আছে ফিরিয়ে দিয়ে দুঃখী মানুষ দুঃখ ধান্দা করে খাগে। নিজে বয়সকালে যা করেছিস সে তো আর ফিরবে না, কিন্তু আর 5 জনের সর্বনাশ করতে যাস নে। সুন্দরী কি একটা বলতে চাইল, কিন্তু তার জিভ মুখের মধ্যে আড়ষ্ট হয়ে রইল। বিরাজ তাও দেখল, বলল, মিথ্যে কথা বলে আর কি হবে?
এসব কথা আমি কাউকে বলবো না। তোর আঁচলে বাধা নোট কোত্থেকে এলো সে কথা আমি আগে বুঝিনি, কিন্তু এখন সব বুঝতে পারছি। যা, আজ তোর থেকে আমি জবাব দিলুম, কাল আর আমার বাড়িতে ঢুকিস নে। এ কি কথা! নিদারুণ বিস্ময়ে সুন্দরী বাকশূন্য হয়ে বসে রইল। এ বাড়িতে তার কাজ গেল, এমন অসম্ভব কথা সে মনের মধ্যে ঠিকমতো গ্রহণ করতেও পারল না। সে যে অনেক দিনের দাসী, সে বিরাজের বিয়ে দিয়েছে, হরিমতিকে মানুষ করেছে, গৃহিণীর সহিত তীর্থদর্শন করে এসেছে, সেও যে এ বাটার একজন, আজ তাকেই বিরাজবউ বাড়িতে প্রবেশ করতে নিষেধ করল। ক্ষোভ এবং অভিমান তার কণ্ঠ পর্যন্ত ফেলে উঠল। এক মুহূর্তে বড় রকমের জবাবদিহি, কত রকমের কথা তার জিহ্বাগ্র পর্যন্ত ছুটে আসলো, কিন্তু মুখ দিয়ে শব্দ করতে পারল না। বিহবলের মতো চেয়ে রইল। বিরাজ মনে মনে সমস্ত বুঝল, কিন্তু সেও কথা কইল না। মুখ ফিরিয়ে দেখল হাঁড়ির জল কমে গেছে। অদূরে একটা পিতলের কলসিতে জল ছিল। ঘটি নিয়ে তার কাছে আসলো, কিন্তু কি ভেবে এক মুহূর্ত স্থির হয়ে ঘটিটা রেখে দিয়ে বলল, না, তোর হাতের জল ছুলেও ওর অকল্যাণ হবে। তুই এই হাত দিয়ে টাকা নিয়েছিস। সুন্দরী এই তিরস্কারেও উত্তর দিতে পারল না। বিরাজ আর একটা প্রদীপ জেলে কলসিটা তুলে নিয়ে এই রাত্রে সূচিভেদ্য অন্ধকার আমবাগানের ভিতর দিয়ে একা নদীতে জল আনতে চলে গেল। বিরাজ চলে গেল। সুন্দরীর একবার মনে হলো সেও পিছনে যায়, কিন্তু সেই অন্ধকারে সংকীর্ণ বনপথ, চারিদিকের প্রাচীর, সপ্তগ্রামের জানা অজানা সমাধিস্তূপ, এ পুরাতন বটবৃক্ষ, সমস্ত দৃশ্যটা তার মনের মধ্যে উদিত হওয়া মাত্র তার সর্বদেহে কণ্টকিত হয়ে চুল পর্যন্ত শিহরিয়ে উঠল। সে অস্ফুটস্বরে বলে স্তব্ধ হয়ে বসে রইল। কেমন লাগলো আপনার এই গল্পটি? অবশ্যই আপনার সৎ মন্তব্য দিয়ে যাবেন, যাতে করে আমরা আমাদের কাজকে আরও সুন্দর করে ফুটিয়ে তুলতে পারি। আরও হ্যাঁ, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তাহলে আজকের মতো উঠি। আসছি আবার আগামী দিন পরবর্তী এপিসোড নিয়ে, শুধুমাত্র গল্প স্বল্পে।